প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আমি আপনাদের সামনে হাজির হয়েছি ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিং নিয়ে। আর ইন্টারমিডিয়েট অ্যাকাউন্টিংয়ের যে অধ্যায়টি আমি এখন করাবো সেটি পার্টনারশিপ অ্যাকাউন্টের রিটায়ারমেন্ট। আর এই অঙ্কটি 2013 সালে ন্যাশনাল ইউনিভার্সিটিতে এসেছিল। তো চলুন অঙ্কটি পড়ে আসি। A, B and C were partners sharing profit in the proportion of 1/2, 1/3 and 1/6 respectively. The balance sheet of the firm on 31st March 2014 was as follows. ব্যালেন্স শিট দেওয়া হয়েছে। এরপরে দেখেন B retires on that date সাবজেক্ট টু দ্য ফলোয়িং কন্ডিশন, অর্থাৎ কারবার থেকে বি রিটায়ার্ড করছে নিচের এই শর্ত অনুসারে। তো এগুলো আমরা অঙ্ক করার সময় পড়বো। এরপরে দেখেন আমাদের রিকোয়ার্ডে বলা হয়েছে যে জার্নাল এন্ট্রিজ পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যান্ড ব্যালেন্স শিট আফটার বিস রিটায়ারমেন্ট অ্যাজুম দ্যাট দ্য চেঞ্জ ইন দ্য ভ্যালু টু বি রেকর্ডেড ইন দ্য বুকস। অর্থাৎ জার্নাল করতে বলেছে, পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে বলেছে, আর ব্যালেন্স শিট করতে বলেছে বি রিটায়ার্ডের পরবর্তীতে কারবারের যে অ্যাসেট এবং লায়াবিলিটি চেঞ্জ হয়ে যেটা এসেছে সেইটা নিয়ে আমাদের ব্যালেন্স শিট করতে বলেছে। তো আমরা এখানে একটি কথা আগে বলি যে আমরা এর আগে অ্যাডমিশনের অঙ্ক করেছি। তো অ্যাডমিশন আর রিটায়ারমেন্ট এর যে লেনদেনগুলো জার্নালের যে লিপিবদ্ধ করার যে সিস্টেম সেটি একই। ওখানে নিয়ম ছিল যে একজন ব্যক্তি কারবারে নতুন যোগদান করছে, আর এখানে বলা হয়েছে যে একজন ব্যক্তি কারবার থেকে অবসর নিচ্ছে। শুধু পার্থক্য এটাই, ওখানে একজন ব্যক্তি নতুন করে তার ক্যাপিটাল বা গুডউইল বাবদ টাকা নিয়ে আসছিল বা অন্যান্য অ্যাসেট বা লায়াবিলিটিস নতুন করে মূল্যায়ন হচ্ছিল। আর এখানে যে ব্যক্তি রিটায়ার করছে, অর্থাৎ রিটায়ার করার সময় কারবারের পুনরায় ওই একইভাবে কারবারের অ্যাসেট এবং লায়াবিলিটিসগুলো মূল্যায়ন হবে। মূল্যায়ন হয়ে যে ব্যক্তি রিটায়ার করছে তার ক্যাপিটাল বাবদ যে টাকা পাওনা হবে, অর্থাৎ ক্যাপিটালের যে ব্যালেন্সটা হবে সেই ব্যালেন্সটা সে কারবার থেকে নিয়ে যাবে। এটাই হলো পার্থক্য। তো এইটাই হলো আমাদের করতে হবে। আর তাহলে আমাদের ওই আগের মতোই সেই একইভাবে আমাদের অ্যাসেট এবং লায়াবিলিটিস মূল্যায়ন হবে রিভিলেশনের মাধ্যমে। তো আমরা সেইভাবে এখন আমরা সেই কাজটা করব। তো প্রথমে দেখেন আমরা উপর থেকে করব, যেহেতু ব্যালেন্স শিটের ভিতরে যদি কোনো রিজার্ভ বা প্রভিশন এগুলো থাকে, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের ব্যালেন্স এগুলো যদি থাকে সেগুলো আমরা আগে ভাগ করে নেব। তো দেখেন এখানে আমাদের অ্যাসেট দিকে কিছু নেই এরকম, তো আমাদের এখানে লায়াবিলিটির দিকে দেখেন রিজার্ভ আছে। তো রিজার্ভটা আমরা আগের মতোই ভাগ করে নেব। তার মানে আমাদের হলো রিজার্ভ ডেবিট, আর ওই পুরাতন অংশীদার অর্থাৎ পুরাতন অংশীদারদের ক্যাপিটালে ক্রেডিট। তাহলে আমরা আগের মতোই রিজার্ভ ডেবিট টাকা 12,000 যেটা আছে, আর এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল আর সি ক্যাপিটাল ক্রেডিট। এখন প্রশ্ন হলো যে এই 12,000 টাকা এই যে তাদের যে অনুপাত ছিল আগে সেই অনুপাতে তারা ভাগ করে নেবে। তো এখন এই যে 1/2, 1/3, 1/6 এই অনুপাত অনেকেই ভাঙতে পারেন না, আর সেটার জন্য আমি ভেঙে আপনাদেরকে একটু দেখাই দিই। যদিও এটা অঙ্কের অংশ না, আপনারা এটা করে নিলেও নিতে পারেন ওয়ার্কিংয়ে। তো আমি এখানে ওয়ার্কিং বলেই লিখি ওয়ার্কিং। তো আমাদের এখানে রেশিও, তো রেশিওটা করার সময় আমাদের এখানে দেখবেন এই যে এ বি সি, আমি সহজ নিয়ম করছি, এটা দুইটা নিয়ম আছে, আমি সহজ নিয়মে আপনাদেরকে দেখাবো। প্রথম দেখেন 1/2, তারপরে দেখেন 1/3, তারপরে দেখেন 1/6। তো আমার প্রশ্ন হলো যে বিষয়টা হলো যে নিচেই সবাইকে এক এক বানাতে হবে, আর এক বানানোর জন্য নিচে দেখেন সর্বোচ্চ আছে 6, আর এই 3 সাথেও যা কিছু 2 গুণ করলে 6 হচ্ছে, আবার 2 সাথে 3 গুণ করলেও 6 হচ্ছে। তার মানে আমরা 6 বানাতে পারছি সহজেই। তাহলে এমন সংখ্যা দিয়ে গুণ করব যেটা লব এবং হর উভয় পক্ষকে গুণ করতে হবে। তাহলে 3 দিয়ে গুণ করলে দেখেন এখানে 3/6। এখানে আমরা 2 দিয়ে গুণ করব, কারণ 2 দিয়ে গুণ করলে আমাদের নিচেই 6 হয়, 2 উপরে এবং নিচেই উভয় পাশে গুণ হবে, আর 2 একে 2, এখানে আর গুণ হবে না কারণ এখানে 6 আছেই। তো এটা আমরা সমান সমান তারপরে 1/6 রাখি। দেখেন এখন অনুপাত পেয়ে গেলাম, 6/3 এ পাচ্ছে, 6/2 বি পাচ্ছে, 6/1 আমার হলো সি পাচ্ছে। তার মানে অতএব এ বি সি এদের অনুপাত হলো 3:2:1। এইটা আমরা করে নিতে পারি, তাহলে আমাদের হিসাব করতে সুবিধা হবে। এর আরেকটা নিয়ম আছে, যদি পরবর্তীতে আমি সুযোগ হয় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো আপনারা এইটা আগে সহজ এটা শিখে নেন। তো এখন দেখেন এই 3:2 অনুপাতে আমরা ভাগ করে নেব। মনে রাখবেন আমরা 3:2 অনুপাত, সেটা আমি এখানে লিখে রাখি 3:1 অনুপাত, এটা আমি এখানে লিখে রাখলাম। তো এখন দেখেন এই 3:2 আর 1 যোগ করলে হয় 6, 6 দিয়ে 12কে ভাগ করব, 12কে ভাগ করলে আমাদের হয় 2000, আর 2000 দিয়ে এই 3 দিয়ে গুণ করলে এ পাবে। তার মানে 3 দুগুণে 6,000 এ পালো, এবং বি পাবে হলো 2 দিয়ে গুণ, তার মানে 4,000, আর সি দিয়ে 1 দিয়ে গুণ, তার মানে 3,000কে 1 দিয়ে গুণ করলে 2,000কে 1 দিয়ে গুণ করলে 2,000 হয়। এটাই হলো আমাদের প্রথম জেনারেল রিজার্ভ ভাগ করার জার্নাল।
এরপরে আমরা যে শর্তগুলো সেই শর্তগুলো জার্নাল করব একে একে। তো প্রথম শর্তে দেখেন এ নাম্বারে বলা হয়েছে দ্য গুডউইল অফ দ্য ফার্ম টু বি ভ্যালুড এট টাকা 18,000। তাহলে আমরা গুডউইল মূল্যায়ন করা হয়েছে 18,000 টাকা। যদিও এই মূল্যায়নের জাবেদ আমি এর আগে অনেকবার আপনাদেরকে শিখাইয়েছি, সেই একইভাবে গুডউইল ডেবিট হবে। আর গুডউইলটা রিভ্যালুয়েশনের মাধ্যমে ট্রান্সফার হয় না, এটা সরাসরি ক্যাপিটালে দেওয়া যায়। তো আমরা সরাসরি এটা ক্যাপিটালেই দেবো। তো আমাদের পুরাতন অনুপাতে পুরাতন অংশীদারদের মধ্যে ক্যাপিটালে ভাগ হয়ে যাবে। তো গুডউইল ডেবিট, তাহলে এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল আর সি ক্যাপিটাল এখন কি হবে? ক্রেডিট হবে। তো গুডউইল যেহেতু 18,000 টাকা মূল্যায়ন করা হয়েছে, তাহলে গুডউইল ডেবিট 18,000 টাকা। এবার এই 18,000 টাকা ওই 3-2-1 অনুপাতে ভাগ হবে। 3 2 আর 1 যোগ করলে হয় 6, 6 দিয়ে ভাগ করলে 3,000 হয়। আর এ 3,000-এর সাথে 3 দিয়ে গুণ করলে 9,000 হয়, যেটা পাবে এ। আর 2 দিয়ে গুণ করলে 6,000 পাই, যেটা পাবে বি। আর 1 দিয়ে গুণ করলে 3,000 পাই, 3,000 হয়, সেটা পাবে সি। এটাই হলো গুডউইল মূল্যায়নের জার্নাল। এরপরে দেখেন গুডউইল যে তারা কারবারে মুছে ফেলবে বা রাখবে না, এরকম কোনো কথা যদি পরে থাকে সেটা করব, যদি না থাকে হবে। এরপরে দেখেন বি নম্বরে প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট টু বি ডিপ্রিসিয়েটেড বাই 10%, অর্থাৎ প্লান্ট এবং ইকুইপমেন্ট 10% কমেছে। তো বইতে দেখবেন যে অনেকগুলো জার্নাল একসাথে করা। আপনারা যদি মনে করেন যে না একসাথে করব ভালো, যদি মনে করেন যে না প্রত্যেকটা জার্নালে আলাদা আলাদা করব তাও হবে, তবে আলাদা আলাদা করলে মনে হয় বুঝতে সুবিধা হবে। আমিও আপনাদেরকে আলাদা আলাদা করে জার্নাল শিখাইছি এর আগে, এখনও আমি তাই করব। তো প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট দেখেন, প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ছিল 35,000। 10% যদি ডিপ্রিসিয়েট হয়, তার মানে 10% করলে 3,500 টাকা হবে। তার মানে জাবেদা হবে রিভ্যালুয়েশন ডেবিট। যেহেতু রিভ্যালুয়েশনের মাধ্যমে আমরা এই মূল্যায়নটা করি, তো রিভ্যালুয়েশন কেন ডেবিট হলো? কারণ যেহেতু প্ল্যান্ট অ্যান্ড অ্যাসেটের মূল্য কমেছে। আর প্ল্যান্ট ইকুইপমেন্ট যদি কমে তাহলে ক্রেডিট হয়। আর যেহেতু আমাদের অ্যাসেট কমলে ক্রেডিট, তাহলে নিশ্চয়ই রিভ্যালুয়েশন ডেবিট হবে। তাহলে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রেডিট টাকা হবে 3,500। এরপরে দেখেন পরে আমরা ওই যে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট এটা হয়ে গেল। এরপরে বলা হয়েছে স্টক টু বি অ্যাপ্রিসিয়েটেড। অ্যাপ্রিসিয়েট মানে কি? বৃদ্ধি পাওয়া। তার মানে স্টকটা আমাদের বৃদ্ধি পেয়েছে 20%, মানে 20%। অ্যান্ড বিল্ডিং বাই 10%, এবং বিল্ডিং বৃদ্ধি পেয়েছে 10%। তো স্টক দেখেন এখানে আমাদের আছে 25,000, আর যদি 25,000-এর আমরা 20% করি তাহলে আমাদের এখানে 5,000 হয়। তার মানে আমাদের স্টকটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে নিশ্চয়ই স্টক ডেবিট হবে। যেহেতু স্টক অ্যাসেট বৃদ্ধি পেলে ডেবিট। আর নিশ্চয়ই রিভ্যালুয়েশন ক্রেডিট 5,000। এরপরে দেখেন স্টক গেল। এরপরে বিল্ডিংয়ের মূল্য দেখেন 10% বেড়েছে। তাহলে আমাদের বিল্ডিং দেখেন কত টাকা ছিল সেটা আগে আমরা দেখি। বিল্ডিংয়ের মূল্য ছিল আমাদের এখানে ফ্যাক্টরি বিল্ডিং 53,000 টাকা। তো 53,000 টাকা 10% করলে 5,300 হয়। তার মানে আমাদের এখানে ফ্যাক্টরি বিল্ডিং ডেবিট হবে। ফ্যাক্টরি বিল্ডিং ডেবিট 5,300, আর রিভ্যালুয়েশন ক্রেডিট 5,300। এরপরে দেখেন দি অ্যালাউন্স ফর ব্যাড ডেট, মানে অ্যালাউন্স ফর ব্যাড ডেট টু বি ইনক্রিজড বাই 1,250। তার মানে বলা হয়েছে যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট 1,250 টাকায় বৃদ্ধি পেল। তো 1,250 টাকা বেশি বৃদ্ধি পেল, মানে ইনক্রিজড বাই, মানে 1,250 টাকা দ্বারা বৃদ্ধি পেল। তার মানে এইটাই নতুন বা এইটাই বৃদ্ধি পেয়েছে, আর এইটারই আমরা জার্নাল করব। তার মানে আমাদের নিশ্চয়ই এটা আপনারা খেয়াল রাখবেন যে যদি ইনক্রিজ টু বলতো তাহলে বিয়োগ করে যেটা হতো সেটা জার্নাল করতাম। যেহেতু আগে অ্যালাউন্স ছিল 500, কিন্তু যেহেতু বলা হয়েছে ইনক্রিজড বাই, তার মানে কি এইটাই বেড়েছে আর এইটাই আমরা জানি নতুনটারই জার্নাল করতে হয়। তার মানে রিভ্যালুয়েশন ডেবিট আর অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট ক্রেডিট টাকা হবে 1,250। এটা গেল। এরপরে আমরা যে জার্নালটা করব সেটা দেখেন লাইবিলিটিস ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন টু এক্সটেন্ড অফ টাকা 1,500 ইজ টু বি ব্রট ইনটু অ্যাকাউন্ট। বলা হয়েছে যে একটি কর্মচারী তার লাইবিলিটিস মানে কি, তিনি দাবি করেছে কোম্পানির কাছে 1,500 টাকা, যেটা তাকে আমাদের কি দিতে হবে, মানে কারবারে লিখতে হবে। তো এইটা আমাদের নতুন একটি দায় বৃদ্ধি পাওয়া, মানে দায় বৃদ্ধি পেলে ক্রেডিট, তাহলে নিশ্চয়ই রিভ্যালুয়েশন ডেবিট। তো আমরা এটা লিখবো রিভ্যালুয়েশন ডেবিট। আর আমরা লিখবো যে লায়াবিলিটিস ফর ওয়ার্কম্যানস কম্পেনসেশন, লায়াবিলিটিস ফর
ওয়ার্কম্যান কম্পেনসেশন ক্রেডিট টাকা হবে কত, এই 1500 টাকা। এরপরে দেখেন পরে বলা হয়েছে যে it was agreed that A and C will share profit in future in the ratio 35:5। বলা হয়েছে যে তারা কারবারে যে দুইজন অবশিষ্ট অংশীদার থাকবে এ এবং সি, তারা লাভ লস ভাগ করে নেবে 3-5-2-5 এই অনুপাতে। তো আমাদের জার্নাল দেখেন, আর এখানে জার্নাল নেই, তবে আমরা এবার কি যে কাজ সেটি হলো আমাদের রিভ্যালুয়েশন করে রিভ্যালুয়েশনের যে লাভ লস হবে সেটা পুরাতন অংশীদাররা ভাগ করে নেবে। তো আমরা সেই জার্নালটা করি, আর আমাদের আরও জার্নাল আসবে, আমাদের এখনও 2টা জার্নাল আসবে, সেটা আমাদের লেজার করার পর তো আমরা সেই লেজারগুলো করে আসি। তো লেজার যদি আমরা করি তার মানে আমাদের প্রথমে রিভ্যালুয়েশনের লেজার করতে হবে, আর রিভ্যালুয়েশনের লেজার করতে হলে আমাদের রিভ্যালুয়েশনের একটা ছক আঁকাতে হবে, সেটা আমরা অলরেডি এঁকেছি। তো আমরা এখানে অ্যাকাউন্ট টাইটেলস টাকা, অ্যাকাউন্ট টাইটেলস টাকা। তো লেজারের যে নিয়ম সেটা আপনারা জানেন, যে যে লেজারটা করব সেই লেজার যে জার্নালে থাকবে সেখান থেকে আসবে। তো প্রথমে দেখেন রিভ্যালুয়েশন ডেবিট, তার বিপরীতে এন্ট্রি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। তো প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট 3500, আমরা এই টাকাটা লিখব। এরপরে দেখেন স্টক রিভ্যালুয়েশন ক্রেডিট দিকে আছে, তাহলে আমরা তার বিপরীতে এন্ট্রি স্টক বলে লিখব। তো স্টক কত 5000, তো আমরা স্টক বলে 5000 লিখব। এরপরে দেখেন রিভ্যালুয়েশন আবার ক্রেডিট দিকে আছে, তার বিপরীতে এন্ট্রি ফ্যাক্টরি বিল্ডিং। ফ্যাক্টরি বিল্ডিং 5300। এরপরে দেখেন রিভ্যালুয়েশন ডেবিট দিকে আছে, তাহলে ডেবিট দিকে তার বিপরীতে এন্ট্রি কি অ্যালাউন্স ফর ব্যাড ডেট। অ্যালাউন্স ফর ব্যাড ডেট কত 1250। এরপরে দেখেন রিভ্যালুয়েশন আবার ডেবিট, তার বিপরীতে এন্ট্রি আমাদের আছে লায়াবিলিটিস ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। তো আমরা এটা লিখে দিই লায়াবিলিটিস ফর ওয়ার্কসম্যান কম্পেনসেশন। টাকা হলো 1500 টাকা। আমাদের আর কোনো রিভ্যালুয়েশনের টাকা আমাদের নেই এখানে। তো এবার আমরা এই রিভ্যালুয়েশনের আমাদের ব্যালেন্স বের করতে হবে, আর আমাদের ব্যালেন্স বের করতে হলে আমাদের যে কাজটি যে পাশে আগে বেশি হবে সেই পাশটাই আমরা আগে যোগ করব, আর তার বিপরীত পাশে যেটা আছে সেটা আমরা হলো বিয়োগ করে ব্যালেন্স বের করব। তো দেখেন এখানে আমাদের ক্রেডিট পাশে বেশি আছে, ক্রেডিট পাশে আমাদের টোটাল যোগ করলে হবে 5-5-10,300, আর এইটা আমরা যোগ করে বিপরীত ডেবিট পাশে নিয়ে যাব। এবার এই 10,000 থেকে আমরা এই 3,500 আর 1500 যোগ করলে হয় আমাদের 5,000। 5,000 থেকে 1,000, 5,000 10,000 থেকে বাদ দেবো, এরপরে 1,250 বাদ দেবো, দিলে আমাদের হয় মানে এক কথায় 10,300 থেকে আমাদের এইগুলো অ্যামাউন্ট বাদ দেবো, আর আমাদের বাদ দিলে হবে 4,050। এই 4,050 হলো আমাদের এই রিভ্যালুয়েশনের মাধ্যমে যে প্রফিট সেটা। তো এই প্রফিটটা আমরা আগের মতোই ট্রান্সফার করব। তো প্রফিট ট্রান্সফার টু ক্যাপিটাল এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল, সি ক্যাপিটাল। তার মানে এই তিনজনের ক্যাপিটালে এটা ভাগ হয়ে যাবে কি অনুপাতে, ওই 3-2-1 অনুপাতে, অর্থাৎ পুরাতন যে 3-2-1 আমি এখানে লিখছিলাম ওই 3-2-1 অনুপাতে। তো এই 4,050কে আমরা প্রথমে 6 দিয়ে ভাগ করলে যা হয় তাকে 3 দিয়ে গুণ করলে প্রথম জন পাবে 2,025 টাকা, দ্বিতীয় জন পাবে 1,350 টাকা, আর তৃতীয় জন পাবে 675 টাকা। এটাই ছিল আমাদের এই রিভ্যালুয়েশনের ব্যালেন্স, অর্থাৎ ক্রেডিট ব্যালেন্সের আমরা ক্যাপিটালে ভাগ করে নিলাম। এর যে জার্নাল হবে সেটা আমরা জার্নাল এখন হিসাবভুক্ত করব, যেহেতু রিভ্যালুয়েশন ডেবিট তার মানে রিভ্যালুয়েশন এখানে আমাদের জার্নালেও ডেবিট হবে। আর এ ক্যাপিটাল, বি ক্যাপিটাল আর সি ক্যাপিটাল ক্রেডিট হবে। তবে যার যার টাকা আমরা লিখবো, এখানে একবারে লিখবো 4,050, আর এখানে এর ক্যাপিটালে 2,025, 1,350 আর হলো 675।
এটা ছিল আমাদের রিভ্যালুয়েশন এর ব্যালেন্স ট্রান্সফারের জার্নাল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্ট। পার্টনার্স ক্যাপিটাল অ্যাকাউন্টের হিসাবটা করার পরে সে অর্থাৎ যে বি রিটার্ন করছে তার বির ওই টাকাটা আমরা হয় লোন হিসাবে রাখবো না হয় ক্যাশ পেমেন্ট করব। যদি এখানে আমাদের সেটা পরে আমি শেখাবো। তো আমরা ক্যাপিটাল অ্যাকাউন্ট করতে হলে প্রথমে আমাদের আগে ব্যালেন্স বিডি অর্থাৎ আগের ওই ব্যালেন্সটা নিয়ে আসতে হবে। আর ক্যাপিটালের ঘর এটা আপনারা জানেন কিভাবে করতে হয়। তো দেখেন আমাদের ক্যাপিটালের যে ব্যালেন্স সেটা আমাদের আগেই দেওয়া আছে, অর্থাৎ ক্যাপিটাল এ এর ছিল 40,000, বি ছিল 30,000 আর সির ছিল 25,000। এরপরে আমরা জার্নাল থেকে ক্যাপিটালে ট্রান্সফার করব। তো প্রথম জার্নালে দেখেন ক্যাপিটাল ক্রেডিট দিকে, তার বিপরীতে এন্ট্রি রিজার্ভ। তো আমরা রিজার্ভ বলে লিখি। এখানে যার যার ঘরে তার টাকা লাগবে 6,000, 4,000, 2,000। এরপরে দেখেন তারপরে জার্নালে দেখেন আবার ক্যাপিটাল ক্রেডিট আছে, তার মানে তার বিপরীতে এন্ট্রি আমরা গুডউইল বলে লাগবো। তো কত টাকা? 9,000, 6,000 আর 3,000। তার আমরা আর কোন জার্নাল আছে দেখি। একবার শেষ জার্নালে দেখেন রিভ্যালুয়েশন বলে আছে, তো আমরা রিভ্যালুয়েশন বলে লিখি। এটা ক্রেডিট দিকে আছে, তো আমরা ক্যাপিটাল তাই ক্রেডিট দিকে লাগবো 2025, 1350 আর 675, এটা আমরা লিখলাম। এবার আমাদের যে কাজ সেটা হচ্ছে যে এই ক্যাপিটাল ব্যালেন্স করার পরে আমাদের দেখতে হবে যে কার ব্যালেন্স কত টাকা হয় সেটা। তো আমরা কার ব্যালেন্স কত টাকা হয় সেটা আমরা আগে বের করব। বের করে আমরা বির টাকাটা আমরা বিকে দিয়ে দেব। তো এখানে দেখেন আমরা যেহেতু সব অ্যামাউন্ট ক্রেডিট দিকে এসেছে তাই আমরা ক্রেডিট দিকটা আগে যোগ করব। তো ক্রেডিট দিকটা আমরা যোগ করে ফেলি। ক্রেডিট দিকে দেখেন প্রথমে আমরা এর হিসাবটা করব। তো এর হিসাবে আমাদের যদি যোগ করা হয় তাহলে 40,000 আর 6,000 46,000 আর 9,000, তো আমাদের হয় 55,000 আর 2,500, তার মানে 57,025 হয়। 57,025 আমরা এটা যোগ করব। এরপরে বির ঘরে হয় দেখেন বির টোটালটা যোগ করলে 30,000 আর 4,000 34,000 আর 6,000 40,000, তার মানে আর 1,350, তার মানে 41,350। সির ঘরে দেখেন 25,000 আর 2,000 27,000 27,000 আর 3,000 30,000 30,675। এইটাই আমরা এখানে যা এই পাশে আগে নিয়ে আসবো, ওইভাবে একইভাবে আমরা ব্যালেন্সটা নিয়ে আসবো আগে। তো এখানে প্রথমে 57,025, এরপরে 41,350, এরপরে 30,675। এবার আমরা এখানে ব্যালেন্স সিডি বলে লাগবো। তবে অবশ্যই এর ব্যালেন্স সিডি এখানে কোনো অ্যামাউন্ট নেই, তার মানে ওইটাই হবে 57,025। এটা হলো এর ব্যালেন্স, যেটা এর ক্যাপিটাল হিসাবেই থাকবে। কিন্তু বিটটা আমরা ব্যালেন্স সিডি বলে লাগবো না, যেহেতু বি কারবার থেকে চলে যাচ্ছে আর বিট টাকাটা আমরা ক্যাশে দেবো। কিন্তু বিষয় হচ্ছে যে কারবারে অত টাকা ক্যাশ নেই, তাই আমরা বিট টাকাটা লোন হিসেবে রাখতে পারি। যদিও সেই কথা আমাদের এখানে বলা নেই, তা আমরা এখানে 20 লোন বলে ওটা আমরা লিখতে পারি। তো আমরা এখানে লাগবো 20 লোন। কত টাকা? ওই 41,350 টাকা। কিন্তু সির ক্ষেত্রে আমরা ওইটাই ব্যালেন্স সিডি বলে লাগবো, অর্থাৎ 30,675 টাকা। তো আমরা এই যে বির লোন, এইটা বির ক্যাপিটালটা বির লোন হিসেবে কারবারে রাখা হলো, তার মানে বির ক্যাপিটালটা এখন এই কারবারের জন্য লোন হয়ে গেল। তাই আমরা এটার জন্য একটা জার্নাল দেবো, যেটা হচ্ছে আমাদের বি ক্যাপিটাল ডেবিট, আর এখানে 20 লোন ক্রেডিট। কত টাকা? এখানে আমাদের 41,350, 41,350, অর্থাৎ বির ওই টাকাটা আমরা এখন বির লোন হিসাবে ট্রান্সফার করলাম। এবার যেহেতু আমাদের বলা হয়েছে যে ব্যালেন্স শিট করার জন্য, তার মানে আমরা এখন ব্যালেন্স শিট করব। আর ব্যালেন্স শিট করতে হলে অবশ্যই আমাদের আগের ওই পুরাতন ব্যালেন্স শিটটা খেয়াল রাখতে হবে। আর আমাদের দেখতে হবে কোন কোন অ্যামাউন্টটা বৃদ্ধি পেয়েছে সেটাও আমাদের খেয়াল রাখতে হবে। তো ব্যালেন্স শিট আমরা যদি সরাসরি যোগ করে করি তাও হবে। যদি আমরা ব্যালেন্স শিটটা তার আগে দেখে নেন এখানে ছকটা কীভাবে হবে, এ অ্যান্ড সি, কারণ বি এখন কারবারে নেই। এরপরে ব্যালেন্স শিট যেহেতু যে তারিখে বি রিটার্ন করছে ওই তারিখেই ব্যালেন্স শিট হবে, অ্যাজ জুন 30, 2014। তো একদিকে অ্যাসেট একদিকে লাইবিলিটিস। তো অ্যাসেট দেখেন আমাদের আছে আগে ছিল ক্যাশ। তো দেখেন আমাদের ক্যাশ ছিল 2,500, আমাদের এখানে কোনো চেঞ্জ আসেনি, তার মানে আমরা এটা আমাদের ব্র্যাকেটে লাগছে না, আমাদের 2,500ই আমরা এখানে লাগবো। কোনো জার্নালে আমাদের এখানে ক্যাশ ডেবিট বা ক্রেডিট হয়নি, তাই ক্যাশের ব্যালেন্স ওইটাই। এরপরে আমরা লাগবো অ্যাকাউন্ট রিসিভেবল। তো দেখেন অ্যাকাউন্ট রিসিভেবল আমাদের ছিল 16,000,
আমরা লিখলাম, কিন্তু অ্যাকাউন্ট রিসিভেবলের আমাদের অ্যালাউন্স ফর ব্যাড ডেট ছিল 500, আর নতুন করে হয়েছে আমাদের এই যে অ্যালাউন্স ফর ব্যাড ডেট ইনক্রিজ করা হয়েছে আমাদের কত, এই যে 1250, তাহলে 500 আর এই 1250 তার মানে 1750। আর এইটা আমরা লিখবো অ্যালাউন্স লেস, অ্যালাউন্স সংক্ষেপে লিখি অ্যালাউন্স বলে আমরা বাদ দেব। আর আমাদের এখানে বাদ দিলে হয় 14,250। এরপরে আমাদের দেখেন অ্যাসেট আছে স্টক। তো আমরা স্টকের দেখেন এখানে স্টক ছিল 25,000, কিন্তু আমরা পুরা জার্নাল থেকে আমরা দেখি তাহলে আমাদের সহজ হবে। তো আমাদের স্টকে দেখেন স্টক ডেবিট হয়েছে 5,000, তাহলে আমাদের স্টক ছিল 25,000 আর এই 5,000, তার মানে আমাদের স্টক হলো কত, 30,000। তাহলে মানে আমরা এই স্টক বলে এখানে 25,000, এরপরে অ্যাড অ্যাপ্রিসিয়েটেড যোগ অ্যাপ্রিসিয়েটেড মানে বৃদ্ধি পাওয়া, তো আমরা এখানে অ্যাপ্রিসিয়েটেড বলেই লিখি। 5,000 টাকা আমাদের বৃদ্ধি পেল, তার মানে আমাদের এখানে 30,000। এরপরে আমাদের যে অ্যাসেট আছে সেটা হচ্ছে প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট, তো আমরা প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট বলে লিখি প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। এই প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ছিল আমাদের এখানে 35,000, আর এর সাথে দেখেন আমাদের এটাও দেখি আমরা বৃদ্ধি পেয়েছে কিনা। প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ইনক্রিজ হয়েছে, ডিক্রিজ হয়েছে, তার মানে আমাদের বিয়োগ হবে। তো এখানে আমরা প্ল্যান্ট দেখেন ক্রেডিট করা হয়েছে 3,500, তার মানে আমাদের এখানে 3,500 মাইনাস ডিপ্রিসিয়েশন বলে আমরা লিখি, বা ডিক্রিজ বলেও আমরা লিখতে পারতাম। আমরা এখানে ডিপ্রিসিয়েশন বলে লিখলেও হবে, ডিক্রিজ বলে লিখলেও হবে। আমাদের প্ল্যান্ট হ্রাস পেয়েছে 3,500, তার বিয়োগ করলে আমাদের হয় এখানে প্ল্যান্ট ছিল 31,500। এরপরে আমরা যেটা আমাদের আসবে আমরা দেখি আমাদের ব্যালেন্স শিটে প্ল্যান্ট ইকুইপমেন্ট গেল, এরপর ফ্যাক্টরি বিল্ডিং। তো আমরা এখানে ফ্যাক্টরি বিল্ডিং বলে লিখি। তো ফ্যাক্টরি বিল্ডিং দেখেন 53,000 ছিল, আমরা এখানে আগে 53,000 লিখলাম। এরপরে আমরা জার্নাল থেকে দেখি আমাদের বৃদ্ধি পেয়েছে কিনা। ফ্যাক্টরি বিল্ডিং ডেবিট হয়েছে, তার মানে বৃদ্ধি পেয়েছে, তার মানে যোগ অ্যাপ্রিসিয়েটেড। তো অ্যাপ্রিসিয়েটেড আমাদের ফ্যাক্টরি বিল্ডিং 5,300, আর যোগ করলে আমাদের এখানে হয় 58,300। এটাই ছিল আমাদের অ্যাসেটের দিক। এরপরে আমরা অ্যাসেটটা আমরা আরেকবার মিলিয়ে দেখি যে আমাদের এখান থেকে কোনো আইটেম বাদ পড়েছে কিনা, কারণ জার্নাল দেওয়া হয়েছে সেইগুলোই নতুন লেনদেন যেগুলো সেগুলোর। আর নতুন লেনদেন মানে আমার আগের যে ব্যালেন্স শিট ছিল আর সেই ব্যালেন্স শিটের যে অ্যাসেট বা লাইবিলিটি ছিল সেগুলোর যে চেঞ্জ হয়েছে সেই চেঞ্জের জার্নাল, তাহলে আমরা এই জার্নাল থেকেই সেগুলো পাবো। দেখেন রিজার্ভ আমার আগে ছিল ডেবিট, এখন ক্রেডিট ছিল, এখন ডেবিট করা হয়েছে, তার মানে রিজার্ভ নেই। তারপরও কিন্তু গুডউইল দেখেন, গুডউইল আমার আগে ছিল না কিন্তু এখন ডেবিট হয়েছে, কোনো জার্নালে আর কিন্তু ক্রেডিট হয়নি, তার মানে আমার এই গুডউইলটা এখন কারবারে দেখাতে হবে, অর্থাৎ কোনো আইটেম বাদ পড়বে না আমার ব্যালেন্স শিটে। তার মানে এখানে 18,000 টাকা আমার বসবে। এটা গেল আমাদের অ্যাসেট। এবার আমরা আর কোনো অ্যাসেট দেখেন প্ল্যান্ট অ্যান্ড ইকুইপমেন্ট ক্রেডিট হয়েছে বাদ পড়েছে, স্টক ডেবিট হয়েছে যোগ হয়েছে, ফ্যাক্টরি বিল্ডিং ডেবিট হয়েছে যোগ হয়েছে, এরপরে অ্যালাউন্স ফর ব্যাড ডেট অ্যাকাউন্ট রিসিভেবল থেকে বাদ গেছে, এরপরে লাইবিলিটিস ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন এটা লাইবিলিটিস দিকে যাবে যেহেতু নতুন একটি দায়, আর ক্যাপিটাল তো ক্যাপিটালের ব্যালেন্স হিসাবে যাবে, লোনটাও লোন হিসেবে দায় দিকে যাবে। তো আমরা এরপরে তাহলে লাইবিলিটিস শুরু করি। লাইবিলিটিস আমাদের প্রথমে আছে দেখেন অ্যাকাউন্টস পেবল, তো আমাদের অ্যাকাউন্ট পেবল বলে আমরা পুরো টাকায় লিখি অ্যাকাউন্টস পেবল, এটা আমার কোনো চেঞ্জ হয়নি, তাই আমরা পুরো 19,000 টাকায় লিখলাম। এরপরে আমাদের নোট পেবল, এটাও আমাদের চেঞ্জ হয়নি, এটা আমরা পুরো লিখলাম 5,000। এরপরে রিজার্ভ যেহেতু এখানে ক্রেডিট ছিল আর জার্নালে ডেবিট হয়েছে, তার মানে আমাদের রিজার্ভ নেই। এরপরে আমাদের নতুন একটা লাইবিলিটিস তৈরি হয়েছে, সেটা হলো লাইবিলিটি ফর ওয়ার্কম্যান কম্পেনসেশন। তো ওয়ার্কম্যান কম্পেনসেশন লাইবিলিটি ছিল সেটা হলো 1,500 টাকা, সেটা আমরা দায় দিকে লিখলাম। এই যে আমাদের ওয়ার্কম্যান কম্পেনসেশন অর্থাৎ শ্রমিক দাবি করেছে তাদেরকে দিতে হবে 1,500 টাকা, এটা আমরা লিখব। এরপরে আমরা লিখব যেটা সেটা হচ্ছে ক্যাপিটাল। তো ক্যাপিটাল এ আছে এবং বি আছে, তো সরি এ এবং সি আছে, তার মানে এ ক্যাপিটাল আর সি ক্যাপিটাল। তো এ ক্যাপিটাল আর সির ক্যাপিটাল আমরা কোথায় পাবো, আমরা যে লেজার করছিলাম ক্যাপিটালে সেই লেজার থেকে পাবো, অর্থাৎ আমাদের এখানে 57,025, আর সির ক্যাপিটাল হলো 30,000
675, আর এই দুইটা যোগ করলে হবে আমাদের 87,700। আর এখানে আমরা বির যে ক্যাপিটাল, ওটা ক্যাপিটাল আর নেই, ওটা এখন বিস লোন, অর্থাৎ বির লোন বলে লিখবো আমরা 41,350 টাকা। এবার আমাদের যে কাজ সেটা হলো যে আমরা এই দুই পাশ যোগ করব, আর দুই পাশ যোগ করলে আমাদের ব্যালেন্স মিলে যাবে। আর দুই পাশ যোগ করলে আমাদের এখানে আমাদের 2500, 14,250, 30,000, 31,500, 58,300 আর 18,000, এই সব মিলিয়ে যোগ করলে আমাদের হবে 1,54,550। আর ক্রেডিট দিকে আমাদের 19,000, 5,000, 1,500, 87,700 আর 41,350, এটা আমাদের যোগ করলে টোটালে যেটা হবে সেটা 1,54,550, আমাদের দুই পাশ মিলে যাবে। এটাই ছিল আমাদের আজকের অঙ্ক। তো ছাত্রছাত্রী বন্ধুরা, আজ এই পর্যন্তই। আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবেন। এছাড়াও অন্যান্য বন্ধুদের দেখার সুযোগ করার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।